হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার 4.3 দ্রবণ পড়ছিলাম এবং লাস্ট ক্লাসে মানে আমরা পার্ট 5 যেটা আলোচনা করেছিলাম সেখানে আমরা তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা সেটা কি এবং সেটা কিভাবে তিনটে বিষয়ের উপর নির্ভর করে তরল বা গ্যাসের প্রকৃতি, উষ্ণতা এবং চাপের উপর কিভাবে পরিবর্তন হয় সেগুলো আমরা উদাহরণ সহযোগে বুঝে নিয়েছিলাম। এছাড়াও তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার কথা ভেবে আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। আমরা অনেক স্কুলেই কিছু কমন প্রশ্ন দেখতে পাই, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কেমন। এবং আমরা দ্রবণকে গাঢ়ত্ব অনুসারে তিনটে ভাগে ভাগ করেছিলাম আগের ক্লাসে, যেটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা এই তিনটে জিনিস আলোচনা করেছিলাম এবং আমাদের অনেক স্কুলে সেকেন্ড সামেটিভে প্রশ্ন আসে সম্পৃক্ত দ্রবণকে কী করে অসম্পৃক্ত করা যায় বা অসম্পৃক্ত দ্রবণকে কী করে সম্পৃক্ত করা যায়, এই জিনিসগুলো আলোচনা করেছিলাম। এবং শেষে আমাদের লাস্ট মানে আমরা ক্লাসের শেষের দিকে সোডিয়াম থায়োসালফেটের অতিপৃক্ত দ্রবণ প্রস্তুত করেছিলাম। কেমন, যারা প্রথমবার এসছো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে দেখবে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট আছে, সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। দেখো, আজকে আমরা আর বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আলোচনা করব। কেমন, যত আমাদের গুরুত্বপূর্ণ জায়গা আমাদের পড়ে রয়েছে সেগুলো আলোচনা করব এবং তারপরে আমরা আরও একটা ক্লাস দেবো যেখানে গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা হবে। চলো আমরা শুরু করব এখানে আমাদের আজকের বিষয়বস্তু। আমরা আজকে কিছু আমরা পদার্থ সম্পর্কে জানবো। আমাদের আশেপাশে অনেক কঠিন পদার্থ রয়েছে যেগুলোর আমাদের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আমরা তাদেরকে দেখতে পাই। কেমন, আবার কিছু কিছু পদার্থ রয়েছে যাদের কোনোরূপ কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার কিন্তু নেই, যে কোনো আকারে বিভিন্ন রকম অবস্থাতে তারা কিন্তু পাওয়া যায় প্রকৃতির মধ্যে। সেই অনুযায়ী আমরা আমাদের আশেপাশের পদার্থগুলোকে দুটো ভাগে ভাগ করব। প্রথমেই যেটা লিখবো এই প্রত্যেকটা কনসেপ্ট তোমরা কিন্তু ক্লিয়ার করে রাখবে এবং আমি সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো। প্রথম হচ্ছে নিয়তাকার বা কেলাস আকার। কেমন, কেলাস কি সব তোমাদের কিন্তু আমি আলোচনা করে দেবো, একটা টার্মও কিন্তু তোমাদের অজানা থাকবে না। নিয়তাকার বা কেলাস আকার আমরা কিছু কিছু পদার্থ লিখব, যেমন দেখো NaCl, তোমরা জানো এটা হচ্ছে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। আমরা যদি লিখি পটাশিয়াম ক্লোরাইড মানে KCl, কেমন, এটা লিখতে পারি। বা আমরা জানি চিনি, কেমন, চিনি মানে হচ্ছে C12H22O11, সংকেত দরকার নেই আমাদের চিনির ক্ষেত্রে। কেমন, ডায়মন্ড আমরা পাই, ডায়মন্ড বা হিরে, এছাড়া গ্রাফাইট, কেমন, ব্লু ভিট্রিয়াল যেটা কপার সালফেট, সেগুলোর একটা এই সমস্ত কঠিন পদার্থগুলোর কি আছে, এদের একটা এই সমস্ত কঠিনগুলোর এই কঠিনের কি আছে, একটা নির্দিষ্ট নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে। এই পদার্থগুলোকে তুমি ধরো একটা চিনির দানা নিয়েছো, তুমি ভাবছো সেটা হয়তো ক্ষুদ্রতম কণা, সেটা কিন্তু ক্ষুদ্রতম কণা নেই। সেটাকে আমাকে আরও টুকরো টুকরো করতে হবে, আরও একদম সূক্ষ্ম 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 করবো, একদম যখন আর ভাঙা যাবে না সেই সূক্ষ্ম কণাটাকে তুমি যদি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখো তাহলে দেখবে তার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার, যেগুলো আমরা পাই আমাদের জ্যামিতির মধ্যে যে সমস্ত আকারগুলো রয়েছে ঘনবস্তুর, সেগুলোর মধ্যে যে কোনো একটা আকার তোমরা কিন্তু পাবে। কেমন, এবং পৃথিবীর যে কোনো জায়গাতেই তুমি যদি চিনির কেলাস নাও তাহলে দেখবে তার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে। কেমন, তাহলে যে সমস্ত কঠিন পদার্থের নির্দিষ্ট একটা জ্যামিতিক আকার আছে তাদের আমরা বলবো কেলাস আকার পদার্থ। এছাড়াও যদি এই সমস্ত পদার্থগুলোর কথা যদি আমরা বলি, এই পদার্থগুলোর কি রয়েছে, নির্দিষ্ট কিন্তু গলনাঙ্ক রয়েছে। কেমন, নির্দিষ্ট গলনাঙ্ক মানে একটা নির্দিষ্ট উষ্ণতাতে এই সমস্ত কঠিন পদার্থগুলো কি হয়, গলে তরলে পরিণত হয়, কঠিন থেকে তরলে পরিণত হয়। কেমন, গলনাঙ্ক মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট। তাহলে নির্দিষ্ট কিন্তু এদের গলনাঙ্ক আছে। এবং এই ধর আমি সোডিয়াম ক্লোরাইডের কথা বলছি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে Na+ এবং Cl- আয়ন থাকে। কেমন, তাহলে এখানে সোডিয়াম প্লাস এবং মানে Cl- মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই যে গঠনকারী যে কণাগুলো, সেগুলো একটা নির্দিষ্ট উপায় এবং সুশৃঙ্খলভাবে কিন্তু বিন্যস্ত থাকে। তোমরা যখন মাধ্যমিক দেওয়ার পর ক্লাস 11-এ উঠবে তখন তোমরা কিন্তু এই NaCl এর স্ট্রাকচারটা তোমরা ড্র করবে। কেমন, সেখানে NaCl এর মধ্যে কিভাবে সোডিয়াম এবং ক্লোরিন আয়ন চারিদিকে ছড়িয়ে থাকে সুনির্দিষ্ট উপায়ে, সেটা তোমরা দেখতে পাবে। তাহলে আমরা আপাতত আমাদের ক্লাস 9-এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত কঠিন পদার্থের ক্ষুদ্রতম কণার নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে, যাদের গলনাঙ্ক নির্দিষ্ট এবং এদের গঠনকারী যে উপাদান বা কণাগুলো সেগুলো ওই ক্লাসের মধ্যে
সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে তাদের আমরা বলবো নিয়তাকার বা কেলাস আকার। কেলাসের মতো আকার, নিয়ত আকার, সেখান থেকে নিয়ত আকার। ওকে, তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। এরপরে আমরা নিয়তাকার যেমন পড়লাম, আমরা নিয়তাকার এক বিশেষ ধরনের টাইপ পড়লাম, সেরকম আর এক ধরনের আমরা টাইপ পড়বো, সেটা হচ্ছে অনিয়তাকার। তোমাদের কিন্তু আমরা এটা পার্ট 6, এর আগে পার্ট 5 দিয়েছি, কিন্তু প্রথম দিকে 4টে পার্ট আমি লাইভ ক্লাস দিয়েছি। কেমন? এরপর তোমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে যদি তোমরা অনেকে চাও তবেই আমি আবার লাইভ ক্লাস শুরু করব। তাছাড়া আমি এরকম যেভাবে রেকর্ডেড ক্লাস দিচ্ছি সেভাবে রেকর্ডেড ক্লাসই কিন্তু দেবো। ওকে, অনিয়তাকার পদার্থ আমরা দেখব, বা এটাকে আমরা অকেলাসাকার বলতে পারি। দরকার নেই আমাদের অনিয়তাকার বললেই হবে, অকেলাসাকার কথাটা আমরা বেশি ব্যবহার করি না। অকেলাসাকার আমরা মেনলি অনিয়তাকার কথাটাই ব্যবহার করব। তাহলে এই যে এবার আমরা এখানে আর কিছু পদার্থর এক্সাম্পল আমরা দেখব এখানে। যেমন দেখো, আমরা অ্যাজ ফর এক্সাম্পল আমি হয়তো পিচ, রাস্তায় যে পিচটা দেওয়া হয়, বা মোম, তোমরা সবাই জানো সব থেকে ভালো উদাহরণ মোম। কেমন? বা যে কোনো ধরনের প্লাস্টিক হতে পারে, যে কোনো প্লাস্টিক হতে পারে, এগুলো কিন্তু প্লাস্টিক। কেমন? এটা প্লাস্টিক। কাঁচ হবে, কাঁচটা একটা এক্সাম্পল। এই জিনিসগুলোর কিন্তু নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। এদের যদি ক্ষুদ্রতম কণা তুমি বের করো তাহলে দেখবে এদের, তুমি যেটা বার করলে তার, ধরো একটা কাঁচ নিয়েছো, তার ক্ষুদ্রতম কণাটা নির্দিষ্ট জ্যামিতিক আকার তুমি খুঁজতে গেলে সেখানে অনেকগুলো কণা পেলে তুমি প্রত্যেকটা দেখবে আলাদা আলাদা হতে পারে, একই হতে পারে, আলাদাও হতে পারে। তাহলে নির্দিষ্ট জ্যামিতিক আকার কিন্তু নেই যে এটাই হবে। কেমন? যে চতুস্থলকীয় হবে বা অন্য ষড়ভুজাকার হবে বা কিছু, সেরকম কোনো নির্দিষ্ট আকার কিন্তু এদের নেই। তাহলে এই কঠিন পদার্থগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে এদের নির্দিষ্ট কি নেই, জ্যামিতিক আকার নেই। তাহলে আমরা এই কঠিনগুলোর, এই সমস্ত যে কঠিন পদার্থগুলো বলছি তাদের কি থাকবে না, নির্দিষ্ট জ্যামিতিক আকারবিহীন বা আকার নেই, এদের নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। এছাড়া আমরা যদি গলনাঙ্ক কথা বলি, এদের কিন্তু নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে না। তাহলে নির্দিষ্ট গলনাঙ্ক এদের নেই। কেমন? আমরা ধরো NaCl এর একটা নির্দিষ্ট গলনাঙ্ক পাবো, একটা নির্দিষ্ট উষ্ণতাতে, এই নির্দিষ্ট উষ্ণতা বলা দরকার নেই, NaCl একটা নির্দিষ্ট গলনাঙ্ক আমরা পাবো, কিন্তু এর পিচ বা মোম আলাদা আলাদা হতে পারে। ধর আমি অ্যাজ ফর এক্সাম্পল বললাম, হয়তো মোমের হয়তো তুমি দেখলে যে 80 ডিগ্রি, আবার অন্য তুমি মোম নিয়েছো সেটা হয়তো 90 ডিগ্রি। তাহলে চেঞ্জ হচ্ছে, একই রকম ফিক্স থাকছে না। স্ফুটনাঙ্ক তোমরা জানো নিশ্চয়ই, স্ফুটনাঙ্ক মানে যে উষ্ণতায় সেটা তরলটা বাষ্পে পরিণত হয়। স্ফুটনাঙ্কতে কী হয়, যেমন জলের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক রয়েছে, যে কোনো জল নাও না কেন, বিশুদ্ধ জল হলে 100 ডিগ্রিতে ফুটবে, বিশুদ্ধ জল নিলে 100 ডিগ্রিতে ফুটবে। তাই তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে বিশুদ্ধ জল নিলে 100 ডিগ্রিতে, এমন হবে না যে 100 কোথাকার জল 120, অন্য দেশের জল 80 ডিগ্রিতে ফুটছে, তা কিন্তু হবে না। কেমন? প্রমাণ চাপে এবং বিশুদ্ধ জল যদি নাও, চাপ পরিবর্তন হলে হতে পারে, সেটা আলাদা কথা। বিশেষ কন্ডিশন যদি আমি দিই তাহলে সেটা তো চেঞ্জ হবেই। কিন্তু আমি যদি বাকি কন্ডিশনগুলোকে উপেক্ষা করি তাহলে আমরা দেখেছি যে আমাদের নির্দিষ্ট চাপে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যদি আমরা দেখি তাহলে সেখানে জলের স্ফুটনাঙ্ক কিন্তু ফিক্সড থাকে। কেমন? সেরকম গলনাঙ্কের ক্ষেত্রে এখানে আমরা বলছি, গলনাঙ্ক মানে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনা। সেখানে নিয়তাকার বা কেলাসাকার কঠিন পদার্থগুলো নির্দিষ্ট গলনাঙ্ক আছে, কিন্তু অনিয়তাকার যে পদার্থগুলো আছে সেগুলোর নির্দিষ্ট গলনাঙ্ক কিন্তু এদের নেই। ওকে, এবং এছাড়া এদের মধ্যে যেমন নির্দিষ্ট সজ্জা লক্ষ্য করা যায়, এদের মধ্যে কি লক্ষ্য করা যাবে, নির্দিষ্ট সজ্জারীতি, কণাগুলো বা উপাদানগুলো বা আয়ন যেটা দিয়েই তৈরি, সেগুলো নির্দিষ্ট কি রয়েছে, সজ্জারীতি রয়েছে। সজ্জারীতিতে একটা প্যাটার্নে সেগুলো কিন্তু মানে সাজানো থাকে, কিন্তু এর কোনো নির্দিষ্ট সজ্জারীতি নেই, এর বিশেষ কোনো সজ্জারীতি মানে এটা কিভাবে সাজানো রয়েছে সেরকম কোনো নির্দিষ্ট নেই। কেমন? যে কোনোভাবে কিন্তু এরা থাকতে পারে। ওকে, এবার আমরা এইগুলোকে আমরা আরও একটু বিস্তারিত ভাগ করব। আমরা পেলাম যে কঠিন কেলাসাকার পদার্থ পেলাম আর অনিয়তাকার পদার্থ পেলাম। এবার আমরা এখানে বলছি যে নির্দিষ্ট কেলাসাকার গঠন থাকবে বলছি, তো তাহলে বারবার আমাদের একটা ওয়ার্ড আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে কেলাস। কেমন? কেলাস বা যেটাকে বলা হয় ক্রিস্টাল। কেমন? ক্রিস্টাল বলা হয়। ক্রিস্টাল আসলে কি? ক্রিস্টাল মানে কি? ক্রিস্টাল মানে আমরা বললাম যে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে। তাহলে আমরা ছোট ছোট পয়েন্টের আকারে লিখব এবং তারপরে আমরা এটাকে সংজ্ঞার আকারে
দেখব। কেমন? প্রথমত নির্দিষ্ট আমাদের জ্যামিতিক আকার থাকবে, জ্যামিতিক আকার বিশিষ্ট, নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, এবং এর পৃষ্ঠতল নির্দিষ্ট থাকবে, যে ছটা তল, ছটা পিঠ হয়েছে। যেমন একটা ইঁট যদি আমরা দেখি, সেই ইঁটের উপর দিকে একটা তল, নিচের দিকে একটা তল, উপরে একটা, নিচে একটা তল, এই সাইডে একটা, এই সাইডে একটা, ওই দিকে একটা, তোমার দিকে একটা। তাহলে 1 2 3 4 5 6, ছটা তল আছে ইঁটের। লুডো ছক্কাতেও কিন্তু ছটা তল রয়েছে। আবার কিছু কিছু আমরা বস্তু পাবো যেগুলোর মধ্যে 8টা তল আছে, কিছু কিছু বস্তু পাবো যার মধ্যে 12টা তল আছে, তাই না? তাহলে সেই পৃষ্ঠতল বা সারফেস, যে মানে আমাদের সারফেসটাকে কথা বলছি, সারফেস লেয়ারের কথা বলছি বা সারফেসটার কথা বলছি, সেটা নির্দিষ্ট থাকবে। তাহলে নির্দিষ্ট সংখ্যক সমতল, অবশ্যই বলতে হবে, সমতল পৃষ্ঠ দ্বারা ঘেরা থাকবে। কেমন? বা সীমাবদ্ধ বললে আরও বেশি ভাষাটা ভালো হবে। তাহলে পৃষ্ঠতল দ্বারা সীমাবদ্ধ। ওকে, এবং এখানে কঠিন অবশ্যই, এবং সেটা কেমন কঠিন পদার্থ? সেটা হচ্ছে সমসত্ব। আমরা সমসত্ব কথাটা বারবার বলেছি। সমসত্ব মানে যেখানে তার উপাদানগুলো সমানভাবে ছড়িয়ে থাকবে, কোথাও কিন্তু কম বেশি উপাদান থাকবে না, সব জায়গায় অনুপাতগুলো একই থাকবে। এবার এখান থেকেই আমরা একটা সংজ্ঞা কেলাসের দিতে পারবো। আমি জাস্ট বলে দিচ্ছি, তোমাদের প্রত্যেকের বই নিশ্চয়ই থাকবে, যে নির্দিষ্ট বা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থকে কেলাস বলে। বোঝা গেল? সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কঠিন সমসত্ব কঠিন পদার্থকে কেলাস বলে। তার মানে কেলাস হচ্ছে কঠিন পদার্থের একটা পিউরেস্ট ফর্ম, বিশুদ্ধতম একটা রূপ। ওকে, তুমি চাইলে আরও অন্যভাবেও বলতে পারো যে কেলাস হলো সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ, যার প্রত্যেকটা অংশে গঠনকারী কণাগুলো সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে বা ছড়িয়ে থাকে। ওকে, তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো কেলাস। এবার ক্লাসের মধ্যে আমি এক্সাম্পল দেব। এক্সাম্পলের মধ্যে দেখব ক্লাসের মধ্যে ফার্স্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা খুব সুন্দর একটা এক্সাম্পল। টুতে বা যেটাকে আমরা বলি ব্লু ভিট্রিয়ল। কেমন? এখানে সংকেত হচ্ছে, দেখো এর সংকেতটা খেয়াল করো, CuSO4 কপার সালফেট এবং তার সঙ্গে 5 অণু জল থাকে। হাইড্রেটেড কপার সালফেট বা কপার সালফেট পেন্টা হাইড্রেট এরকমভাবে বলা যায়, অত দরকার নেই আমাদের এখন এই ক্লাসের জন্য। তাহলে কপার সালফেট বা হাইড্রেটেড কপার সালফেট বা শোধক কপার সালফেট বলতে পারো। শোধক মানে জলযুক্ত। আমরা অনেক কেলাস পাবো, কেলাসের মধ্যে অনেক সময় আমরা এখানে জল পাই। কেলাসের মধ্যে 5 অণু হতে পারে, 7 অণু হতে পারে, বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম জল থাকে। যেমন এখানে ব্লু ভিট্রিয়াল কপার সালফেটের মধ্যে 5 অণু জল আছে। এই যে জলটা থাকছে না ক্লাসের মধ্যে, এর একটা বিশেষ নাম আছে, এগুলোকে বলা হয় কেলাস জল বলা হয়। কেমন? কেলাস জল, এটা আমরা তুমি জাস্ট জেনে রাখো। ওকে, তাহলে আমরা একটা ব্লু ভিট্রিয়ালের উদাহরণ দিলাম। সাধারণ লবণ আমরা দেখেছি, সাধারণ লবণের একটা এক্সাম্পল, এটা একটা আমি 1 নম্বর উদাহরণ দিলাম। সাধারণ লবণ যেটা NaCl, কেমন? সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে কিন্তু কোনো কেলাস জল থাকে না। বা আমি যদি হীরক বলি, হীরক একটা কার্বনের রূপভেদ বা অ্যালোট্রোপ। গ্রাফাইট, এটাও কার্বনের রূপভেদ। এগুলোর মধ্যে কিন্তু কোনো কেলাস জল নেই, কিন্তু এটা কেলাস জল নাও থাকতে পারে। কেমন? কিন্তু আমাদের মেন শর্ত নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হবে, পৃষ্ঠতল দ্বারা সীমাবদ্ধ হবে, কঠিন সমসত্ব পদার্থ। এগুলো ক্লাসের কিন্তু এক্সাম্পল। আর কি, যেমন আমরা তুতের এক্সাম্পল দিলাম, তুতের এক্সাম্পল ছাড়া আমাদের ব্লু ভিট্রিয়াল আছে, সেরকম অনেক সময় আমাদের অনেক স্কুল রয়েছে, ভালো ভালো স্কুলে, সেখানে কিন্তু একটু তুলনামূলক টাফ কোশ্চেন করা হয়। যেমন ব্লু ভিট্রিয়াল সংকেত তুমি জানলে এটা কপার সালফেট, সেরকম গ্রিন ভিট্রিয়াল জিজ্ঞাসা করে, যেটা হচ্ছে ফেরাস সালফেট, FeSO4.7H2O, ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট, 7 অণু কেলাস জল থাকে, বা শোধক ফেরাস সালফেট।
শোধক ফেরাস সালফেট। ওকে, তাহলে এইগুলো আমরা এক্সাম্পল দিতে পারবো। এছাড়া আমাদের পটাশিয়াম রয়েছে বা ফটকিরি রয়েছে, সেগুলো আমাদের অতটা প্রয়োজন নেই, আমরা এগুলো মোটামুটি এক্সাম্পল করব। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি বলেছিলাম যে নেক্সট ক্লাস আমরা আলোচনা করব। আমি স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স মেনটেন করে আলোচনা করছি যাতে করে তোমাদের সুবিধা হয়। আমরা এখন আলোচনা করব কেলাসন। কেলাসন মানে ক্রিস্টালাইজেশন, কেমন? ক্রিস্টালাইজেশন। ওকে, খুব সুন্দর একটা প্রসেস। কেলাসন মানে হচ্ছে যে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কোনো কঠিন পদার্থের যেটা সম্পৃক্ত দ্রবণ নিয়েছিলাম, সেই সম্পৃক্ত দ্রবণ বেশি উষ্ণতায় বা উচ্চতর উষ্ণতা থেকে আমরা নিম্নতর উষ্ণতায় ঠান্ডা করার মাধ্যমে ওই পদার্থের বিশুদ্ধ কেলাস তৈরি করব। তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতি, কেলাসন হচ্ছে একটা পদ্ধতি, কেমন? এটা একটা অবশ্যই আমাদের একটা প্রসেস বা একটা মেথড আমরা বলতে পারবো, যেখানে আমরা কি করব, আমি এখানে তোমাদের একদম শর্ট নোটের মধ্যে আমি বানিয়ে দিয়েছি যাতে করে তোমরা দেখলে একদম এক ঝটকায় মনে করতে পারো এবং তোমরা নিজেরাই সংজ্ঞা বানাতে পারবে। দেখে নিলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, তারপর নিজেরাই তোমরা সংজ্ঞা করতে পারবে, সেভাবে আমি করে দিচ্ছি। তাহলে কঠিন পদার্থের কি বললাম, কঠিন পদার্থের সম্পৃক্ত, ধরবে আমার, সম্পৃক্ত কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণ লিখলাম আমি এখানে, কেমন? আর এখানে তীর চিহ্ন দিচ্ছি, নিয়ে সেখান থেকে আমরা তৈরি করব বিশুদ্ধ কেলাস বলতে পারি, বা কেলাসাকার পদার্থ, যেটা খুশি একই ব্যাপার, কেলাসাকার পদার্থ। আমি এখানে দ্রবণ নিয়েছিলাম, এটা তরল, এবং কেলাসাকার পদার্থ যখন হচ্ছে সেটা কঠিন হয়ে যাচ্ছে, এবং সেটাকে তৈরি করার জন্য এটা গরম ছিল, এটা উষ্ণ দ্রবণ ছিল, সেটাকে আমাকে ঠান্ডা করতে হবে তবেই কিন্তু তৈরি হবে। তাহলে শীতলীকরণ মানে সেটাকে ঠান্ডা করছি আমরা, শীতলীকরণ। তাহলে যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণকে বা যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত উষ্ণ দ্রবণকে শীতলীকরণের মাধ্যমে ওই পদার্থের বিশুদ্ধ কেলাসাকার পদার্থে পরিণত করা যায়, সেই পদ্ধতিকে কেলাসন বলে। বা যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণকে উচ্চতর উষ্ণতা থেকে শীতলীকরণের মাধ্যমে তুলনামূলক কম উষ্ণতার বিশুদ্ধ কেলাস প্রস্তুত করা যায়, তাকে কেলাসন বলে। কেলাস তৈরি করতে গেলে আমাকে, যখন আমরা সম্পৃক্ত দ্রবণ নেব, তখন আমরা স্যাচুরেটেড সলিউশনটাকে নেওয়ার পর সেটাকে অবশ্যই শীতলীকরণ করতে হবে, ঠান্ডা করতে হবে। ঠান্ডা না করলে কখনোই কিন্তু সেটা কেলাস জমবে না। ওকে, এবার এখানে এই যে কেলাসন করছি আমরা, এখানে কেলাসীকরণের ক্ষেত্রে আমাদের অনেকগুলো পদ্ধতি আমাদের হতে পারে, কেমন? আমরা বাষ্পীভবন করতে পারি, বা কঠিন ভবনের মাধ্যমে অনেক সময় হয়। আয়োডিন, কর্পূর, ন্যাপথলিন, যে সমস্ত ঊর্ধ্বপাতিত বস্তু আছে, যাদের মানে বাষ্পকে ঠান্ডা করলে সরাসরি কঠিনে পরিণত হয়, বা কঠিনকে উত্তপ্ত করলে সরাসরি গ্যাসে পরিণত হয়, সেই সমস্ত যে উদ্বায়ী কঠিন পদার্থ আছে, আয়োডিন, কর্পূর, ন্যাপথলিন, এগুলোকে আমরা আবার মানে এখান থেকেও কিন্তু আমরা কেলাস তৈরি করতে পারি। এবার আমরা শুধু যে বাষ্পায়ন করছি বা বাষ্পীভবন করছি, বাষ্পীভবনের মাধ্যমেও কেলাসন তৈরি করা যায়, মানে কেলাস তৈরি করা যায়। বাষ্পীভবনের মাধ্যমে যদি আমরা কেলাস তৈরি করি, তাহলে পটাশিয়াম, এটা বাষ্পীভবন, কেমন? বাষ্পীভবন, পটাশিয়াম নাইট্রেট KNO3, কেমন? এর আমরা অসম্পৃক্ত দ্রবণ নিয়ে সেখান থেকে আমরা কেলাস তৈরি করতে পারি। ওকে, মানে কি এর অসম্পৃক্ত দ্রবণ নিয়েও কিন্তু করা যায়, অসম্পৃক্ত দ্রবণ নিয়েও তাকে আমরা অতিরিক্ত যে মানে দ্রাবক আছে, সেই অতিরিক্ত দ্রাবকটাকে আমরা বাষ্পের মাধ্যমে উড়িয়ে দেবো, তারপরে আমরা সেটাকে কেলাসে পরিণত করতে পারবো। কিন্তু এই যে বাষ্পায়নের কথা বলছি বা বাষ্পীভবনের কথা বলছি, সেটা অতটা কিন্তু ভালো পদ্ধতি নয়। কেলাস করার যে পদ্ধতি, সেখানে আমাদের কেলাসন পদ্ধতিটা সেটা বেশি সুবিধাজনক। বাষ্পায়ন পদ্ধতিতেও কিন্তু কেলাস তৈরি করা যায়, কেমন? কিন্তু বাষ্পায়নের থেকে এই যে কেলাসন পদ্ধতির কথা বলছি আমরা, কেলাসন পদ্ধতি সেটা আরও বেশি বেটার, কার থেকে? ইভাপোরেশন বা বাষ্পায়নের থেকে আরও বেশি ভালো পদ্ধতি। কেন?
তার কারণ হচ্ছে বাস পয়েন্ট যখন আমরা করব, বাস পয়েন্ট নিয়ে আমরা একটা বাস পয়েন্ট নিয়েছি, বাস পয়েন্ট করার জন্য আমরা এখানে দ্রবণ নিয়েছি। কালকে যে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখো কালকে এক্সাম্পল দিয়েছিলাম যে 1 লিটারের মধ্যে হয়তো 250 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে। আমি ধরে নিলাম 250 যে হবে তার কোনো মানে নেই, আমি জাস্ট বলছি যে 250 গ্রাম যদি চিনি দ্রবীভূত থাকে তো সেটা সম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত আমি দ্রবণ আমি হয়তো নিলাম, নিয়ে এখানে 1 লিটার জল আছে, 1 লিটার জলের মধ্যে আমার এর মধ্যে সুগারও রয়েছে, এর মধ্যে কি রয়েছে, চিনি রয়েছে, চিনি দ্রবীভূত রয়েছে এবং তার সঙ্গে এর মধ্যে কি রয়েছে, জল নিয়েছি, দ্রবণ করেছি। এবার এটাকে আমরা বাষ্পীভূত করবো, তবে তো জলটা বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে এই পদ্ধতিতে আমাকে কি করছে, দ্রবণকে উত্তপ্ত করতে হচ্ছে। উত্তপ্ত করে জলগুলো বেরিয়ে যাচ্ছে, জলটা কমছে কমছে কমতে 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 এতটা জল ছিল এতটা হয়ে যাবে, আর কমে যাবে না, কমতে কমতে একটা সময় জল থাকবে না, শুধু চিনি পড়ে থাকবে। তাহলে দ্রবণকে উত্তপ্ত করে কঠিনে পরিণত করা যায়। কিন্তু এই যে আমরা তাপ দিচ্ছি এই সময় কঠিন পদার্থ কি হয়, অনেক সময় কঠিন পদার্থগুলো বিয়োজিত হয়ে যায়। কেমন? আবার এই যে আমরা এখানে নিয়েছি, ধর আমার এই কন্ডিশনে এটাকে আমাদের আরও হয়তো আমি করলাম, তখন আমার এতটা জল রয়েছে আর এখানে সব চিনিগুলো মানে গাঢ় হয়ে গেছে, আরও আমি উত্তপ্ত করছি এটাকে, আমি আরও উত্তপ্ত করছি এটাকে, আরও উত্তপ্ত করছি। শেষ বেলায় তোমরা জানো নিশ্চয় যে চিনিকে যদি তুমি খুব উত্তপ্ত করো দেখবে কালো হয়ে যায়, ওর মধ্যে জলগুলো উড়ে যায়নি, কার্বন পড়ে থাকে। তাহলে শুধু এখানে এরকম কালো কিন্তু রেসিডিউ পড়ে থাকে, এটা চিনি থাকে না তখন, আর কালো কি পড়ে থাকে, কালো কার্বন পড়ে থাকে। তাহলে বাস পয়েন্ট পদ্ধতিতে আমরা কেলাস তো পাচ্ছি না, বরং চিনিটা যেটা গাঢ় জলীয় দ্রবণ হলো এইখানে, কিন্তু তারপর আরও আমরা জলটাকে যখন আমরা কমাতে যাচ্ছি বাষ্প করে, তখন সেটা কালো কার্বনে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে ইভাপোরেশন বা বাস পয়েন্টটা কিন্তু ভালো মেথড নয়। ওকে, কেমন? এছাড়াও যদি ধর আমরা কোনো দ্রবণ নিয়েছি, দ্রবণে কিছু মানে দ্রবীভূত হতে পারে এমন কোনো অশুদ্ধি বা ইমপিউরিটিস আছে, কেমন, অশুদ্ধি যদি কোনো কিছু এর মধ্যে মিশে থাকে, যদি অশুদ্ধি থাকে, তাহলে বাষ্পায়ন করা যখন হবে তখন যে কঠিন পদার্থটা এর মধ্যে রয়েছে, তাহলে চিনি আছে, তাহলে চিনির সঙ্গে অশুদ্ধিটা বা ইমপিউরিটিস বা নোংরা যে জিনিসটা সেটাও কিন্তু মিশে থাকবে। কেমন? সেটা কিন্তু আলাদা হবে না। বাষ্পায়ন, ধরো আমি চিনির সঙ্গে কিছু নোংরা জিনিস মিশিয়ে রেখেছিলাম, কাদা টাদা বা অন্য কিছু মিশিয়ে রেখেছিলাম, তাহলে জলটাই শুধু বাষ্পীভূত হবে, শেষে যে চিনির দ্রবণটা পড়ে থাকছে তার মধ্যে কাদাও থেকে যাবে, তাহলে অশুদ্ধিটা কিন্তু থেকে যায়। এই বাষ্পায়নের মধ্যে অশুদ্ধিটা কী হবে, থেকেই যায়, অশুদ্ধি কিন্তু থেকেই যায়। একটা দেখলাম এরকম প্রবলেম হচ্ছে এখানে, যে কঠিন পদার্থটা বিয়োজিত হয়ে যাচ্ছে, বা কিছু কঠিন পদার্থ যেমন চিনির ক্ষেত্রে অঙ্গারে পরিণত হয়ে যাচ্ছে বা কার্বনে পরিণত হয়ে যাচ্ছে। আবার আরেকটা কন্ডিশন দেখলাম, আরেকটা যে ত্রুটি বাষ্পায়নের ক্ষেত্রে, যে বাষ্পায়ন যদি করি তাহলে এর মধ্যে যে অশুদ্ধি যদি কোনো সময় থেকে যায় তাহলে কঠিনের সঙ্গে সেটা থেকেই যায়, সেটা কিন্তু আলাদা হয় না। কিন্তু যখন আমরা কেলাসন করব, কেলাসন করলে সেখানে আমাদের শুধু, ধরো আমরা এটা তরল নিয়েছিলাম, নিয়ে সম্পৃক্ত দ্রবণ নিয়েছিলাম, পরে যখন আমরা কেলাস তৈরি করব তখন আমাদের দেখা গেল আমরা একটা বীজ কেলাস বলবো তোমাদের, আমি কেলাসটা তৈরি করলাম, তখন কিন্তু এই কেলাসটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং এখানে অশুদ্ধি থাকলে সেটা তরলের মধ্যে কিন্তু থেকে যাবে। কেমন? সেটা মাদার, এটাকে বলা হয় মাদার লিকর। ওকে, মানে আমাদের কেলাস করার পর এটা তো কেলাস তৈরি হয়ে গেল, এই কেলাস করার পর যে তরল পদার্থ যেটা পড়ে থাকে, সেটাকে বলবো মাদার লিকর। মানে মেন তোমার এটা মা, সেখান থেকে তো কেলাসটা তৈরি হলো, তাহলে পুরো তরলটাকে যদি মা ধরে তাহলে কেলাসটা হচ্ছে তার সন্তান, তো সেটাই। তাহলে মাদার লিকরটা এর মধ্যে কিন্তু ওই অশুদ্ধিটা থেকে যায়, তাহলে কেলাসন পদ্ধতিটা কিন্তু তুলনামূলক ভালো। এরপর আমরা আর কিছু টপিক আলোচনা করব। দেখো, গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা ঢুকছি, সেটা হচ্ছে বীজ কেলাস। কেমন? আমরা কেলাস বুঝলাম, কেমন, এবং কেলাসন পদ্ধতি বা ক্রিস্টালাইজেশন পদ্ধতি কি সেটাও কিন্তু দেখলাম, এবং সেটা কিভাবে করা হয় সেটাও আমরা আলোচনা করলাম। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বীজ কেলাস, বা এটাকে সিড ক্রিস্টাল বলা হয়। আমরা যখন কেলাস তৈরি করব তখন দেখা যায় যে অনেক সময় হয়তো আমরা কেলাসন পদ্ধতিটা অনেকক্ষণ ধরে করছি, অথচ কেলাস তৈরি হচ্ছে না। ওয়েট করছি আমি যে অনেকক্ষণ হলো আমার ক্লাস, এবার এতক্ষণে তৈরি হওয়ার কথা, অথচ দেখা যাচ্ছে যে সেটার থেকে আমরা কিন্তু ওই কোনো উষ্ণ কোনো একটা সম্পৃক্ত দ্রবণ নিয়েছিল বা নেওয়া হয়েছিল, সেই উষ্ণ সম্পৃক্ত দ্রবণকে আমরা ঠান্ডা করছি বা শীতল করছি, অথচ কোনোরূপ কোনো কেলাস আমি পাচ্ছি না। তাহলে এটা সহজে ক্লাস হতে চাইছে না, তাহলে একে আমাকে আলাদা করে ইনস্টিগেট করতে হবে, আলাদা করে আমাকে বাইরে থেকে কিছু প্রয়োগ করতে হবে, যাতে করে যে জিনিসটা স্লো হচ্ছে সেটাকে আমরা আরও ফাস্ট করতে পারবো। যেমন আরও অনুঘটকের ঘটনা জানি তো, যে আমরা দেখেছি কিছু কিছু বিক্রিয়াকে সেটাকে ফাস্ট করার জন্য অনুঘটক ব্যবহার করা হয় বা পজিটিভ ক্যাটালিস্ট ব্যবহার করা হয়, ধনাত্মক অনুঘটক যদিও।
তাহলে এখানেও আমরা ক্রিস্টালাইজেশন প্রসেসের ক্ষেত্রেও দেখবো যে অনেক সময় কিন্তু ওই উষ্ণ সম্পৃক্ত দ্রবণ থেকে সেটাকে শীতলীকরণের মাধ্যমে বা ঠান্ডা করার মাধ্যমে কিন্তু অনেক সময় কেলাস পাওয়া যায় না, বা সেখানে কিন্তু অনেকটা সময় লাগে। সেই জন্য আমরা কি করব, একটা ওই যে কেলাসটা আমরা তৈরি করছি, ধরো আমরা ফিটকিরির কেলাস তৈরি করছি, তাহলে সেক্ষেত্রে সেই ফিটকিরি একটা মানে কণাকে আমরা সিড হিসাবে ব্যবহার করব। কেমন, ছোট একটা কণা যদি আমরা যোগ করে দিই বিশেষ উপায়ে, তাহলে দেখা যাবে যে সেই কেলাসন প্রক্রিয়াটা এবার শুরু হয়ে গেল। কেমন, তাহলে কেলাসন প্রক্রিয়াকে মানে আরো দ্রুত করার জন্য আমরা কি করছি, বাইরে থেকে একটা পদার্থ কিন্তু যোগ করছি। এই পদার্থকেই বলা হয় বীজ কেলাস। ওকে, তাহলে বাইরে থেকে যেটা যোগ করছি আমরা, যাতে করে কেলাসন পদ্ধতিটা বেশি ভালো করে হয়। কেমন, কেলাসন প্রক্রিয়াটাতে সিডিং করা, কেমন সিডিং করানোর জন্য যে ছোট বিশুদ্ধ কেলাসকে যোগ করা হয় বাইরে থেকে, সেটাকেই বলা হয় বীজ কেলাস। ওকে, যেমন দেখো বীজ কেলাসের ক্ষেত্রে আমরা যদি আমরা ফটকিরির কেলাস তৈরি করি, ধরো আমি একটা পাত্র নিয়েছি, কেমন, এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রটা আমি আঁকছি এখানে প্রথমত। ওকে, আচ্ছা যাই হোক, এরকম একটা আমি পাত্র নিয়েছি, এবং এই পাত্রের মধ্যে আমার কি রয়েছে, এই পাত্রটাকে রেখেছি, এবং এই পাত্রের মধ্যে আমার মানে প্রথমত এর মধ্যে একটা বিকার নিয়েছি, এই বিকারের মধ্যে আমার জল নিয়েছি। আমি ধরে নিলাম এর মধ্যে যে জলটা আছে সেই জলটা হচ্ছে আমার 75 মিলিলিটার। ওকে, মোটামুটি 75 মিলিলিটার আমি জল নিয়েছি। এবার এখানে আমাকে বিশেষ উপায়ে আমাকে একটা বার্নার নিতে হবে, এবং সেই বার্নারের সাহায্যে এটাকে আমি কি করব, এটাকে গরম করব, বার্নারের সাহায্যে এটাকে ফোটাবো জলটাকে। কেমন, যেই জলটা ফুটতে শুরু করলো, তাহলে আমি বার্নার নিলাম, বার্নার নিয়ে এই জলটাকে ফোটাবো, এবং মানে যখন জলটা ফুটবে এর মধ্যে আমরা বাইরে থেকে কি যোগ করব, ফটকিরি যোগ করব, ফটকিরি বা ফিটকিরি। কেমন, তাহলে ফটকিরিটাকে আমরা এর মধ্যে যোগ করব। কেমন, এবং যোগ করার পর আমরা অবশ্যই একটা কাঁচদণ্ড নেব, একটা কাঁচের দণ্ড নেব, গ্লাস রড বলা হয়। কেমন, এটা একটা কাঁচদণ্ড, ধরো কাঁচদণ্ড। কেমন, কাঁচদণ্ড নিয়ে আমি এখানে ফটকিরিটা যোগ করেছি কাঁচদণ্ড, যেমন স্পুনের কাজ কি, এটাকে দ্রবীভূত করা, গুলে দেওয়া। তো সেই কাঁচদণ্ড নিয়ে আমি হালকা করে ক্রমাগত কিন্তু এটাকে নাড়তে থাকবো, যাতে করে যে ফটকিরিটা সহজে তো মিশবে না জলের মধ্যে, তার জন্য তো প্রথমে তো জলটাকে গরম করেছি, তা সত্ত্বেও যদি না মেশে, তার জন্য আমি কাঁচদণ্ড নিয়ে সেটাকে ক্রমাগত নাড়ছি। এবার ফটকিরির গুঁড়ো সেটা দ্রবণের মধ্যে মিশে যাবে। এমন যেন না হয় যে ফটকির গুঁড়ো থেকে গেল, সেটা যেন কোনোভাবেই না হয়, মানে থেকে যেন না যায়, যতটুকু দিয়েছি সেটা যেন পুরোটাই এই জলের মধ্যে গুলে যায়। যখনই গুলে গেল, তাহলে ফটকিরিটাকে আমি, এই ফটকিরি যেটা নিয়েছিলাম সেটা আমি কিসে দিয়েছিলাম, সেই ফুটন্ত জলের মধ্যে নিলাম, তারপর সেটাকে আমরা কি করলাম, নাড়ালাম, কাঁচদণ্ড দিয়ে নাড়ানো হলো। কেমন, তাহলে সেখানে আমাদের দ্রবণ তৈরি হবে, তাই না? তাহলে সেখানে আমাদের ফটকিরির কি দ্রবণ তৈরি হবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। কেমন, এখানে সম্পৃক্ত দ্রবণ কিন্তু আমরা পাবো। ওকে, এবার এই অবস্থায় যদি আমরা দ্রবণটিকে মানে চাইলে ফিল্টার করে রাখতে পারি, যদি তোমার মনে হয় যে আমার মানে কিছু কিছু কণা হয়তো ফটকিরি নিচে পড়ে আছে, তাহলে এক কাজ করতে পারবো, আমি আর একটা এরকম হয়তো বিকার নিলাম, নিয়ে আমরা সেই ফিল্টার থাকে, ফিল্টারের সাহায্যে ফিল্টার কাগজ দিয়ে নিয়ে এটাকে আমি এর মধ্যে দিয়ে ঢেলে তারপর নিচে আমি শুধু তরলটাকে আমি নিয়ে নিলাম। যদি দেখা যায় যে এর মধ্যে কোনো ফটকিরি পড়ে আছে, গুলছে না, তাহলে সেটা এক্সট্রা আছে, তাই জন্য গুলছে না, তাহলে শুধু আমি এটার মধ্যে ঢেলে দেবো, তাহলে সম্পৃক্ত দ্রবণটা পড়ে থাকবে, আর এখানে যেগুলো গুললো না সেই ফটকিরিগুলো আটকে গেল, সেটা আমি করতে পারি। ওকে, তো যাই হোক, আমি ফটকিরি সম্পৃক্ত দ্রবণ আমি পেলাম। যদি পুরোটা গুলে যায় তাহলে এটা করার দরকার নেই, যদি না গুলে যায় তাহলে আমাকে এই ফিল্টার কাগজ দিয়ে আলাদা করে বিকারে নিয়ে এটাকে ঢেলে নিতে হবে। ওকে, এবার ফটকিরির দ্রবণ থেকে আলাদা যদি হয়, তাহলে এবার আমাকে করতে হবে কি, এখানে আলাদা করে একটা ফটকিরির টুকরো হয়তো নিয়েছি, একটা আলাদা আমি একটা ফটকিরির টুকরো এখন দ্রবণ অবস্থাতে কিন্তু আছে, সেটাকে সুতোর সাহায্যে আমি এখানে স্থিরভাবে ঝুলিয়ে দেবো। কেমন, বা তুমি যদি হাতে ধরে রাখতে না পারো,
আমি এখানে একটা দণ্ড রেখেছি, নিয়ে সেই দণ্ডের মাধ্যমে সেই সুতোটাকে বেঁধে দিয়েছি। কেমন সুতোটাকে বেঁধে দিয়েছি, নিয়ে সুতোটাকে ঝুলিয়ে দিয়েছি এদিকে। তাহলে আমি ফটকিরির একটা ছোট্ট কেলাস নিয়েছি, ছোট্ট কেলাস সুতোর সাহায্যে বেঁধে আমি নিচের দিকে এই মানে জলের মধ্যে বা ফটকিরি যেটা সম্পৃক্ত দ্রবণ, সেই সম্পৃক্ত দ্রবণের মধ্যে আমি কিন্তু ঝুলিয়ে দিলাম। এবার তোমরা নিশ্চয়ই জানো যে কোনো জিনিসের মধ্যে এখানে ধরো আমার 75 ml জল রয়েছে, এবার ফটকিরি গুলেছি আমি, যতটা গলার কথা তার থেকে বেশি দ্রবীভূত হয়েছে, যেহেতু আমি গরম করেছি। তোমরা জানো যে গরম করলে দ্রাব্যতা বেড়ে যায়, তাহলে যতটুকু ফিটকিরি দ্রবীভূত হওয়ার কথা সাধারণ অবস্থাতে তার থেকে বেশি দ্রবীভূত আছে। কিন্তু ওই উষ্ণতাতে বেশি গরম করেছি, গরম অবস্থাতে সম্পৃক্ত দ্রবণ, কিন্তু ঠান্ডা করলে তো আর অতটা দিতে পারবে না ও, তাহলে ঠান্ডা করে সেটা অতিরিক্ত দ্রবণ হবে। তাহলে এটাকে আমরা ধীরে ধীরে কী করবো, ঠান্ডা করবো। এবার ঠান্ডা করব। ঠান্ডা যদি করা হয়, ঠান্ডা করা হলে কি হবে, ঠান্ডা করা হলে ধরো আমি অ্যাজ পার এক্সাম্পল আমি বলছি যে এর মধ্যে আমি 5 গ্রাম ফটকিরি 75 গ্রামের মতো দ্রবীভূত করেছিলাম। 75 গ্রামের জলের মধ্যে 5 গ্রাম ফটকিরি আমি দ্রবীভূত করেছিলাম, সেটা ফুটন্ত জলের মধ্যে। কিন্তু সাধারণ যদি জল হতো তাহলে 75 গ্রাম নয়, 75 মিলিলিটার জলের মধ্যে তখন কিন্তু 5 গ্রাম দরকার নেই, হয়তো দেখা যাচ্ছে যে 4 গ্রামেই সেটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হতো। কেমন সাধারণ উষ্ণতাতে, ঘরের উষ্ণতাতে। কিন্তু আমি বেশি দ্রবীভূত করতে পেরেছি, আরও 1 গ্রাম এক্সট্রা দ্রবীভূত করতে পেরেছি, যেহেতু ফুটন্ত জল ছিল, জলের উষ্ণতা বেশি, তাই জন্য দ্রবীভূত বেশি হয়েছে। তোমরা আগের ক্লাসগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে জিনিসটা। কেমন, এবার এখন ঠান্ডা করলাম, তাহলে ঠান্ডা করলে 4 গ্রামেই সম্পৃক্ত হয়ে যায়, অথচ তার মধ্যে 5 গ্রাম দ্রবীভূত আছে। মানে এখন ঠান্ডা করা হলে, ঠান্ডা করার পর সেটা অতিপৃক্ত হয়ে যাবে, যতটা দ্রাব থাকার কথা তার থেকে বেশি আছে, তার মানে অতিপৃক্ত দ্রবণ কিন্তু আমার তৈরি হলো। এবার অতিপৃক্ত দ্রবণ কিন্তু বেশিক্ষণ কিন্তু থাকতে পারবে না, এটা কারণ এটা হচ্ছে আনস্টেবল, এটা অস্থায়ী, বেশিক্ষণ কিন্তু স্থায়ী থাকতে পারবে না। ওকে, তার জন্য আমরা যখনই এবার আলাদা করে ক্লাসটাকে ঝুলিয়ে দিলাম, যখনই ক্লাস ঝুলিয়ে দিলাম, হয়তো আমি ছোট্ট একটা ক্লাস নিয়েছিলাম, হয়তো এতটুকুই ক্লাস নিয়েছিলাম, দেখা গেলো তার উপর এরকমভাবে বাকিগুলো কিন্তু জমা হচ্ছে। বাকি দ্রবণ থেকে অতিরিক্ত যে ফটকিরিটা দ্রবীভূত আছে সেগুলো এই ক্লাসটাকে ঘিরে, আমি এইটুকু ক্লাস নিয়েছিলাম তাকে ঘিরে এরকমভাবে জমা হচ্ছে নিয়ে পুরো ক্রমাগত এই জিনিসটা কিন্তু বাড়ছে, মানে এর অধিবৃদ্ধি ঘটছে। কেমন, এর কি ঘটছে, এর একটা অধিবৃদ্ধি ঘটছে। অধিবৃদ্ধি মানে এই যে আমরা যখন ক্লাস তৈরি করছি, তারপর ঠান্ডা করার পর তার মধ্যে যখন আমরা সুতোর সাহায্যে একটা আলাদা ক্লাস ঝুলিয়ে দিচ্ছি, তখন সেই ছোট ওই বীজ ক্লাসের গায়ে যে ক্রমাগত ক্লাসগুলো জমছে, এই ঘটনাকেই বলা হয় ওভারগ্রোথ বা অধিবৃদ্ধি। কি বলা হয় সেটাকে বলা হয় অধিবৃদ্ধি বলা হয়। কেমন, অধিবৃদ্ধি বলা হয়। এবং যেটাকে আমি দিচ্ছি, এই যে ছোট্ট একটা ক্লাস আমি প্রথমে যোগ করেছিলাম, সেটা হচ্ছে সিড ক্রিস্টাল বা বীজ কেলাস। কেমন, বীজ কেলাসকে আমরা এর মধ্যে দিয়েছিলাম। ওকে, যাই হোক, তাহলে এরকমভাবে এই বীজ কেলাসকে ঘিরে তার মধ্যে অধিবৃদ্ধি হবে এবং পুরোটা কিন্তু কেলাসে পরিণত হয়ে যাবে। কেমন, খুব বড় আকারের একটা ফটকিরির কেলাস এখানে তৈরি হবে। তাহলে এরকমভাবে ফটকিরির কেলাসন পদ্ধতিতে কেলাস কিন্তু তৈরি হলো। এবং যদি দেখা গেল যে কোনো দ্রবণ পড়ে থাকে, শেষে যে দ্রবণটা পড়ে থাকবে, শেষে দেখা গেল এক্সট্রা দ্রবণ পড়ে থাকছে, তাহলে সেটাকে আমরা বলবো কেমন, সেটাকে বলবো শেষ দ্রব, যেটাকে আমরা বলছিলাম না মাদার লিকার বলছিলাম, সেটা। ওকে, সেটা কিন্তু এখানে পড়ে থাকবে। ওকে, এরপর গাণিতিক প্রশ্নগুলো আমরা পরে করব। আমাদের আর কিছু জিনিস রয়েছে, যেমন হচ্ছে মানে দ্রবণের মধ্যে কণার গতি। কেমন, দ্রবণের মধ্যে কণার গতি সেটা আমরা দেখব। দ্রবণের মধ্যে কণার গতি, এই সংক্রান্ত জিনিস তোমরা আগেও পড়েছো। ব্রাউনীয় গতি আমি তোমাদের পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কণাগুলো কিন্তু অনবরত গতিশীল। কেমন, যদি আমরা দ্রবণ রেখে দিই, পাশাপাশি দুটো দ্রবণ রেখে দিই, যেখানে আমাদের একটা দিকে দ্রাব পদার্থ বেশি রয়েছে এবং আরেকটা দিকে দ্রাব পদার্থ কম রয়েছে, তাহলে কী হবে, বেশি থেকে কমের দিকে কিন্তু যাবে, ব্যাপন ঘটে। ব্যাপনে কী হয়, ব্যাপনের মাধ্যমে এই ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানে যাবে, এখানে যদি দ্রবণ নেই তাহলে কোনটা যাবে, দ্রাবটা। কেমন, দ্রাব যেটা থাকবে, সলিউড যেটা থাকবে,
সলিউট যেটা থাকবে সেটা বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে চলে যাবে। যেমন আমরা একটা ঘরের কোনো যদি ধূপকাঠি জ্বালাই, তাহলে কিছুক্ষণের মুহূর্তের মধ্যেই সেই ধূপকাঠির গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে যায়। তাহলে যেখানে যে কোণাতে আমি ধূপকাঠিটা জ্বালিয়েছি, যে কোণারতে আমরা ধূপকাঠিটা জ্বালিয়েছি সেখানে ঘনত্ব বেশি, এবং পুরো ঘরের মধ্যে দেখা যাচ্ছে সেখানে ঘনত্ব অন্যান্য জায়গায় কম। কিন্তু পরে কী হলো, সব ধূপকাঠির মানে গন্ধটা মানে পুরো ঘরে ছড়িয়ে পড়লো। সেটা হচ্ছে ব্যাপন। দ্রবণের মধ্যেও কিন্তু ঘটনাটা ঘটে। দ্রবণের মধ্যেও একই রকমভাবে ঘটনা ঘটবে। তুমি হয়তো একটা গ্লাস নিয়েছো, এই গ্লাসের মধ্যে জল রয়েছে, কেমন? আমি আবার সেকেন্ড কন্ডিশনও আঁকছি। সেকেন্ড কন্ডিশন একই রকমভাবে ওই গ্লাসটাই, এবং এর মধ্যে জল আছে। এবার এই গ্লাসে জল নিয়ে যদি আমরা তোমার পেনের যে কালি, কেমন, রিফিলের কালিটাও দিতে পারো, ঘরে যদি আলতা থাকে সে আলতা দিয়েও করতে পারো, কেমন। আমি এখানে ধরো কয়েক ফোঁটা, আমি 2-3 ফোঁটা কালি দিলাম, কেমন। পেনের কালি যদি অসুবিধা হয়, তুমি ঘরের মধ্যে উজালা বা নীল থাকতে পারে, দেখবে জামা কাপড়ে দেয়, সে উজালা বা নীল নিয়েও করতে পারো, আলতা দিয়ে করতে পারো, অনেক ঘরের মধ্যে জিনিস পাবে, কেমন। যদি এখানে তুমি দেখা গেল যে আলাদা করে আমি এই 2-3 ফোঁটা বা 4 ফোঁটা আমি যুক্ত করলাম, এখন এরকমভাবেই আছে, কেমন, একটা জায়গায় তুমি দিয়েছো, কেমন। দেখা গেল এটা একটা কোণায় করলে ভালো হতো বা উপর দিকে করলে বেশি ভালো হতো। কিছুক্ষণ পর কী হবে, এখানে নীলগুলো কিন্তু ছড়িয়ে যাবে, এরকমভাবে নীলগুলো দেখবে চারিদিকে ছড়িয়ে যায়। তারপর আরও কিছুক্ষণ পর দেখবে পুরো গ্লাসে যে যতটুকু জল আছে, পুরো জলের মধ্যেই কিন্তু এতটা জল ছিল, পুরোটার মধ্যেই কিন্তু নীলগুলো পুরো জলের মধ্যে, কেমন, এই পুরো জলের মধ্যে কিন্তু নীলটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়। তাহলে এটা ব্যাপনের মাধ্যমে কিন্তু ঘটে। ওকে, তাহলে এটা আমরা দেখলাম যে দ্রবণের মধ্যে কণার গতি। এছাড়া তোমাদের আমি বলেছিলাম যে ব্রাউনীয় গতি, এগুলো তোমরা পড়েছো, আগেই আমাদের এটা হয়ে গেছে, কেমন, ব্রাউনীয় গতি এটা আমাদের আগে হয়ে গেছে, কেমন। ব্রাউনীয় গতিতে আমরা দেখছিলাম যে রবার্ট ব্রাউন তিনি লক্ষ্য করেছিলেন যে এখানে কি হয়, কোলয়েডের ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখেছিলাম, কেমন। এগুলো হয়েছে আমাদের প্রথম দিকের ক্লাসগুলোতে দেখবে, সেখানে আমরা বলেছিলাম যে কোলয়েডের মধ্যে কোলয়েড যে কণাগুলো থাকে সেগুলো অবিরাম চারিদিকে, ধর আমরা একটা গোল আমরা কল্পনা করছি, এখানে কোলয়েডের মধ্যে যে কোনো কণা হতে পারে, ধরো একটা কণা রয়েছে এইদিকে গেল, এখানে এসে পৌঁছলো, কেমন, এখানে এসে পৌঁছলো, তারপরে এইদিকে গেল, কেমন, এইদিকে গিয়ে এখানে অন্য কণার সঙ্গে ধাক্কা খেলো, তারপরে এইদিকে গেল, তারপরে এইদিকে আসলো, এখানে ধাক্কা খেলো, এখানে একটা কণা আছে হয়তো তার সঙ্গে ধাক্কা খেলো, এখানে নিয়ে ধাক্কা খাওয়ার পরে এইদিকে আসলো, কেমন, যাওয়ার পরে আবার এখান থেকে এখানে কণাটা চলে যাওয়ার পর হয়তো চলে গেল এখানে চলে গেল, তারপর আবার দেখা গেল হয়তো এই দিকে চলে গেল, এইদিকে দেওয়ালে ধাক্কা খেলো, দেওয়ালে ধাক্কা খাওয়ার পর হয়তো এই কণাটা ধাক্কা খেলো, এই কণাটা ধাক্কা খাওয়ার পর আবার হয়তো এইদিকে গেল, এরকমভাবে চারিদিকে কিন্তু অবিশ্রান্ত গতি লক্ষ্য করা যায়, বিরামহীন গতি। বিরামহীন মানে কখনো কিন্তু থামে না, বিরামহীন গতি। ওকে, তাহলে কোলয়েডীয় দ্রবণের মধ্যে যে কণাগুলো আছে সেগুলো আঁকাবাঁকা পথে কিন্তু ইতস্ততভাবে কিন্তু বিচরণ করছে বা চলাচল করছে। এই যে গতি, এটাকে বলা হয় ব্রাউনীয় গতি। এবং এখানে পাত্রের কণার সঙ্গে বা এখানে আরও অনেক কণাগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু অনবরত ধাক্কা খায়, কোলয়েড কণাগুলো নিজেদের মধ্যেও ধাক্কা খায় এবং পাত্রের মধ্যেও ধাক্কা খাচ্ছে, কেমন। মেনলি ব্রাউনীয় গতির ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে কলয়েড কণাগুলো একে অপরের সঙ্গে অবিরাম সংঘর্ষে লিপ্ত হয়, এই কারণে কিন্তু ব্রাউনীয় গতিটা লক্ষ্য করা যায়। ওকে, ব্রাউনীয় গতি হলো আমাদের আরেকটা টপিক রয়েছে, সেটা আলোচনা করে দিলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। নিয়ে নেক্সট ক্লাস আমরা গাণিতিক প্রশ্ন করব, কেমন। যারা ক্লাসগুলো দেখছো অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, তার কারণ তোমাদের জন্যই কিন্তু ক্লাসগুলো দেওয়া হচ্ছে, কেমন। এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, যে ক্লাসগুলো দিয়েছি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু তোমাদের একদম সহজ করে আমি জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি। ওকে, ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কেমন। আমরা দ্রাবকের ক্ষেত্রে সর্বজনীন যে দ্রাবকের কথা বলি আমরা, সর্বজনীন, কেমন, সর্বজনীন বা ইউনিভার্সাল দ্রাবক বলা হয়। সর্বজনীন দ্রাবক কাকে বলা হয়? সর্বজনীন দ্রাবক কিন্তু বলা হয় জল। তার কারণ হচ্ছে জলের মধ্যে অনেক পদার্থ কিন্তু দ্রবীভূত হয়। জলের মধ্যে অনেক মানে আয়নীয় যৌগ, কিছু জৈব যৌগ যেমন চিনি, আয়নীয় যৌগ যেমন লবণ, সেগুলো কিন্তু দ্রবীভূত হয়। তাহলে জৈব অজৈব দুটো যৌগই কিন্তু বেশিরভাগই পদার্থ কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়, এই কারণে একে ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়। কিন্তু আমাদের জলের মধ্যে কিন্তু সব পদার্থ দ্রবীভূত হয় না, কিছু কিছু পদার্থ আছে যেগুলো কিন্তু আবার জলের মধ্যে দ্রবীভূত হয় না। যেমন আমরা সালফার যদি বলি, সালফার
বাদ দিলাম। তেল ধরো, তেল তেল কি জলের মধ্যে কখনো দ্রবীভূত হয়? মোম বা চর্বি, চর্বি জাতীয় জিনিস সেগুলো কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয় না। কেমন? এই জিনিসগুলো আবার মোম নিলাম, সেগুলো আবার অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, তাই না? তাহলে জল ছাড়াও কিন্তু আমাদের আরও কিছু দ্রাবক রয়েছে। তাহলে জল ছাড়া অন্যান্য অন্যান্য আমাদের আরও অনেক কি রয়েছে, সলভেন্ট রয়েছে বা দ্রাবক রয়েছে। যেমন আমরা হয়তো অ্যালকোহলের কথা বললাম, ফার্স্ট আমরা লিখব অ্যালকোহল। কেমন? অ্যালকোহল একটা দ্রাবক। কেমন? অ্যালকোহলের মধ্যে আমাদের এক্সাম্পল হতে পারে ইথাইল অ্যালকোহল। কেমন? C2H5OH। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল নামগুলো কী করে হয়েছে, ক্লাস 10-এ আছে। কেমন? IUPAC নেম কীভাবে হয় বা এরকম নামকরণ কী করে হয় সেগুলো আমরা পড়ব। এছাড়া আরেকটা প্রথমেই আমাদের এটা লেখা উচিত, সেটা হচ্ছে CH3OH, সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল। যে জিনিসগুলো আমরা জলের মধ্যে দ্রবীভূত করতে পারি না, তাদের মধ্যে অনেক জিনিসই আছে যেগুলো আবার এই ইথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হয়। কেমন? প্রথমে যদি আমরা বলি এই মিথাইল অ্যালকোহল বা মিথানল, কেমন? এটা অনেক কাজে আছে। এটা দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। দ্রাবক ছাড়াও, মানে দ্রাবক হিসাবে ব্যবহার ছাড়াও এটা আমাদের আরও অনেক কাজে লাগে। বার্নিশের কাজে লাগে। কেমন? বা আমাদের সেলুলয়েড, রেজিন বা রং শিল্পে প্রচুর পরিমাণে কিন্তু ব্যবহার করা হয় এই মিথানল বা মিথাইল অ্যালকোহল। আর ইথাইল অ্যালকোহল যেটা পাকা কলার গন্ধ মতো, মানে পাকা কলার মতো গন্ধ হয়। কেমন? এটাও কিন্তু এর মধ্যে কৃত্রিম রাবার দ্রবীভূত হয়ে যায়। কৃত্রিম রাবার বা গালা, রজন এগুলো কিন্তু দ্রবীভূত হয়ে যায়। ওকে, তাহলে অ্যালকোহল হলো। আমরা আর একটা জিনিস বলতে পারবো, সেটা হচ্ছে অ্যাসিটোন, একটা খুব সুন্দর দ্রাবক। এবং মেয়েরা যারা আছো তোমরা কিন্তু অজান্তেই এই জিনিসটা ব্যবহার করো, অ্যাসিটোন। কেমন? ওই নেল পালিশের রিমুভার যেটা, তার মধ্যে কিন্তু অ্যাসিটোন থাকে। কেমন? অ্যাসিটোন থাকে, যে গন্ধটা পাও সেটাও কিন্তু ওই অ্যাসিটোনেরই গন্ধ। কেমন? এখানেও কিন্তু ওই সেলুলোজ জাতীয় জিনিস, সেলুলোজ, কেমন, বা আমাদের আরও অনেক পদার্থ রয়েছে, নাইট্রোসেলুলোজ রয়েছে বা সেলুলয়েড, এই সমস্ত জিনিসগুলো, সেলুলয়েড, এই জিনিসগুলোর এর দ্রাবক, যেগুলো জলে দ্রবীভূত হয় না সেগুলো আবার এই অ্যাসিটোনের মধ্যে দ্রবীভূত হয়। ওকে, এরপরে আমাদের কেরোসিন, একটা বাস্তব উদাহরণ। কেরোসিন আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক সময় আমরা রঙের দ্রাবক হিসেবে ব্যবহার করি। কেমন? রঙের দ্রাবক। তাহলে রঙের ক্ষেত্রে রঙের মধ্যে বলতে পারবো। ওকে, আবার মশা মারার যে লিকুইড পাওয়া যায়, মশা মারার ওষুধ বলতে পারি, মশা মারার ওষুধ, তার মধ্যে থাকে কিন্তু কেরোসিন। কেমন? হোয়াইট কেরোসিন পাওয়া যায়। হোয়াইট কেরোসিনটাই কিন্তু ওই গুড নাইট অয়েল বলো বা অন্যান্য অয়েলগুলোতে ব্যবহার করা হয়। ওকে, এছাড়া আমাদের আর একটা বলতে পারবো আমরা, সেটা হচ্ছে ক্লোরোফর্ম, জৈব দ্রাবক। এটা একটা, হ্যাঁ, জৈব দ্রাবক ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মের মধ্যে আমরা তেল জাতীয় জিনিস, তেল, চর্বি জাতীয় জিনিস যেগুলো রয়েছে, কেমন, রেজিন রয়েছে, রেজিন বা রবার ইত্যাদি এগুলো কিন্তু দ্রবীভূত করতে পারি। কেমন? কিন্তু এই যে দ্রাবকগুলো আছে, জল একটা উত্তম দ্রাবক, প্লাস জলের কিন্তু সেরকম কোনো ক্ষতিকারক দিক নেই, তাই না? জলের কোনো ক্ষতিকারক দিক নেই। কিন্তু এই যে আমরা এই দ্রাবকগুলোর কথা বলছি, এই সমস্ত দ্রাবকগুলোর কি রয়েছে, ক্ষতিকারক প্রভাব রয়েছে। কেমন? ক্ষতিকারক প্রভাব আছে। এগুলো কিন্তু আমাদের নানা রকমভাবে ক্ষতি করে। যেমন এই দ্রাবকগুলো তোমরা নেল পালিশের রিমুভারের ক্ষেত্রে অ্যাসিটোন দেখতে পেলে, বা অন্যান্য এই যে দ্রাবকগুলোর কথা বলছি, এগুলোর অনেকেই কিন্তু উগ্র গন্ধ আছে। তার জন্য আমাদের কি হয়, আমাদের যদি নাকে প্রবেশ করে, নাক বা চোখে যদি লাগে, তাই না, তাহলে সেগুলো কিন্তু জ্বালা করে। নাক, চোখ এগুলো কিন্তু আমাদের কি করে, জ্বালা করে। তাছাড়া কি হয়, মাথা ব্যথা হয়। কেমন? মাথা ব্যথাও কিন্তু করে। কেমন? আমরা শ্বাসের মাধ্যমে যখন আমরা ইনহেল করছি তখন সেটা কিন্তু ক্ষতি করে। আবার এই সমস্ত দ্রব্যগুলো অনেক অসুখও কিন্তু সৃষ্টি করে। এর মধ্যে আমাদের রয়েছে হাঁপানি, অনেকের ক্ষেত্রে এগুলো অ্যালার্জি রয়েছে, অ্যালার্জিও কিন্তু হয়। হাঁপানি, কেমন, ফুসফুসের রোগ, এগুলো ইনহেল করলে হয়। এছাড়া
অনেক ক্ষতিকর রয়েছে, যেগুলো আবার ক্যান্সারও সৃষ্টি করে, এগুলো কিন্তু সৃষ্টি করে। এছাড়া আমাদের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে, যেমন লিভার রয়েছে, কেমন, লিভার বললো বা কিডনি, কেমন, এগুলো ক্ষতি করে, কিডনির ক্ষতি করে। ওকে, তাহলে এরকম আমাদের কিন্তু এই মানে জল ছাড়া যে অন্যান্য দ্রাবকগুলো আছে তাদের নানা রকম ক্ষতিকর দিক রয়েছে। ওকে, তাহলে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম, আর আমরা একটা ক্লাস দেবো, সেই ক্লাসে আমরা গাণিতিক প্রশ্নগুলো মানে আমাদের দ্রবণের শক্তিমাত্রা বের করা যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।